দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বন্ধ লাইব্রেরির মধ্যে থেকে পেটি পেটি মদের বোতল উদ্ধার হলো। ছবিটা আগে দেখুন। লাইব্রেরি বন্ধ রয়েছে এবং সেখানে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে পেটি পেটি মদের বোতল এইভাবে বের করে আনা হচ্ছে। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, লাইব্রেরি কতদিন ধরে বন্ধ এবং তার ভেতরে এইসব কতদিন ধরে মজুত করা হচ্ছিল? একদম দেখো কুসুমিতা, এটা ডায়মন্ড হারবারের কপারহাটের ঘটনা। গতকাল এখানে একটি লাইব্রেরি রয়েছে, এটা এখানকার একজন ব্যক্তিগত উদ্যোগে এই লাইব্রেরিটি তৈরি করেছিলেন। সেই লাইব্রেরি বেশ কিছু দিন বন্ধ আছে এবং সেই লাইব্রেরি বন্ধ থাকার পর সেই লাইব্রেরি পুরো দায়িত্ব ছিল বিজেপির, যেটা অভিযোগ যেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে এই লাইব্রেরির চাবি ছিল এবং এই লাইব্রেরিটি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ব্যবহার করতেন। গতকাল এখানে বিজেপির মহিলা মোর্চার একটি দল এরা এই লাইব্রেরির সামনে আসে এবং এখানে তারা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এখানে একটা বিক্ষোভ শুরু করে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। তাদের কাছে গোপনে খবর ছিল যে এই লাইব্রেরির মধ্যে অনেক রকম মদ ছাড়া অন্যান্য জিনিস আরো সামগ্রী মজুদ আছে, যেটা গত বিধানসভা নির্বাচনের আগে ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার থানার পুলিশ আসে, ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে এই লাইব্রেরিটা খোলে এবং তারপর দেখা যাচ্ছে যে বেশ কয়েক পেটি বিলিতি মদ এখান থেকে উদ্ধার হয়েছে, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব ছিল ডায়মন্ড হারবারে তারাই এটা ব্যবহার করতো এবং তারা এখানে বিভিন্ন বেআইনি কাজকর্ম করতো এবং এখানে আরো মদের পাশাপাশি এখানে মহিলা গঠিত নানান অপরাধ সংগঠিত হতো, এমনটাই অভিযোগ করেছে বিজেপির মহিলা মোর্চার নেত্রী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশ জানতে চাইছে এবং শেষ এটা কবে খোলা হয়েছিল এবং এইখানকার এটা কে অর্থাৎ শুধু মদের পেটি জমানোই নয়, বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম এই বন্ধ লাইব্রেরির মধ্যে হতো, এমনটাই স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ। গৌতম, ধন্যবাদ। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, যার খোঁজে গতকাল সকাল 6টা থেকে এনআইএ একাধিক জায়গায় ঘুরেছে, কখনো জীবনতলায় তার বাড়িতে, কখনো পার্টি অফিসে, কখনো তার ছেলেকে সঙ্গে করে ছেলের রেস্তোরাঁ, বিভিন্ন জায়গায় 13.5 ঘন্টা টানা তল্লাশি হয়েছে, কিন্তু তারপরেও শওকত মোল্লার এখনো কোনো হদিশ কিন্তু পাচ্ছে না এনআইএ। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী শওকত মোল্লা, এমনটাই কিন্তু এনআইএর অনুমান। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, গতকাল যখন তুমি স্থানীয়দের সঙ্গে কথা বলছিলে, তারাও বারবার বলছিলেন পরশু দুপুর পর্যন্ত নিজের বাড়ির এলাকাতেই শওকত মোল্লাকে দেখা গিয়েছে, তারপর রাতারাতি উধাও হয়ে গেলেন শওকত। কি বলছেন এনআইএর আধিকারিকরা? দেখো, তোমাকে শুরুতেই বলি, আমরা দেখেছি যে গতকাল এই যে 13.5 ঘন্টার উপরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে প্রায় 8টি লোকেশনে তল্লাশি অভিযান যে চালানো হলো, তারপর যেটা জানা যাচ্ছে যে শওকত মোল্লার তিনটি মোবাইল ফোন, যে মোবাইল ফোন সুইচ অফ অবস্থায় রয়েছে, পরিবারের সদস্যরাও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এনআইএর আধিকারিকদের সামনে, তখনও যোগাযোগ করা যায়নি বলেই পরিবারের সদস্যরা জানাচ্ছেন এবং তারা জানাচ্ছেন এনআইএর আধিকারিকদের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু যে 8 তারিখে অর্থাৎ 8ই জুন তাকে তলব করা হয়েছে, তাকে 8ই জুন উপস্থিত থাকতে বলা হয়েছে তার পরিবারের সদস্যদের বলে, কিন্তু ইতিমধ্যে এই ভাঙড়ের বিস্ফোরণের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী এমনটাই মনে করছে শওকত মোল্লাকে এনআইএর আধিকারিকেরা। পুরো ঘটনার নেপথ্যেই সে রয়েছে এমনটাই তাদের অনুমান প্রাথমিক তথ্য প্রমাণ দেখে। গতকাল বেশ কিছু সিসি ক্যামেরা রয়েছে, এরকম বেশ কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে এবং লালটু নামে এক ব্যক্তির বাড়ি থেকে, যেটি রয়েছে হচ্ছে ভাঙড় অঞ্চলে, এছাড়া বারুইপুর অঞ্চলেরও বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছেন এনআইএ আধিকারিকরা। তারা যেটা জানতে পারছেন যে তল্লাশির 10 ঘন্টা আগেও বারুইপুর এবং জীবনতলার বিভিন্ন জায়গায় তার মুভমেন্ট পাওয়া গিয়েছে। বিএসএফ এর সাথে ইতিমধ্যে যোগাযোগ করে নিয়েছে এনআইএ, যাতে কোনোভাবেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা না করতে পারে এই শওকত মোল্লা। শওকত মোল্লাকে 8 তারিখের মধ্যে হাজিরা দিতেই হবে, এমনটাই তার পরিবারের সদস্যদের সঙ্গেও কমিউনিকেশন হয়েছে এনআইএর আধিকারিকদের। এবং এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে শাহিদুল, সে স্করপিও গাড়িটি চালিয়েছিল ঘটনার পরে, অর্থাৎ যখন মৃত্যুর ঘটনার পরে যে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই স্করপিও গাড়িটি সে চালিয়েছিল এবং এই ঘটনায় সে শাহিদুল মোল্লা, তাকেও জিজ্ঞাসাবাদ করে শওকত মোল্লার বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু কোথায় শওকত এখনো পর্যন্ত খোঁজ নেই, তার বেশ কিছু মুভমেন্ট সেগুলো পাওয়া গিয়েছে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। আবির, এখানেই জানতে চাইবো, তুমি যেমনটা বলছো যে শওকত মোল্লা সংক্রান্ত সমস্ত তথ্য বিএসএফ এর সঙ্গেও এনআইএ ইতিমধ্যেই শেয়ার করেছে, তাহলে কোথাও কি এনআইএ এর অনুমান যে বাংলাদেশে পালিয়ে যেতে পারেন শওকত?
দেখো একেবারেই, তার কারণ যেহেতু শওকত মোল্লাকে গতকাল বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে ফোনের মাধ্যমে, তার পরিবারের সদস্যদের মাধ্যমে, কিন্তু কোনোভাবে সে তদন্তে সহযোগিতা করেনি। তো সেই ক্ষেত্রে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটাই ধরে নেওয়া হয়েছে এনআইএ এর তরফ থেকে। যদিও 8 তারিখ অর্থাৎ 8ই জুন তাকে এনআইএ এর নিউ টাউন অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে, কিন্তু বা হাজিরা দিতে বলা হয়েছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। কিন্তু যে সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং তার মোবাইলের শেষ যে লোকেশন, সেই অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে জীবনতলা এবং বারুইপুর অঞ্চলে সেই মুভমেন্ট পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত, বেশ কিছু ছবিও পাওয়া গিয়েছে, কিন্তু তার 3টে মোবাইল ফোনই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সুইচ অফ অবস্থায়। সেই ক্ষেত্রে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে এমনটা সন্দেহ, এবং সেই জন্য বিএসএফ এর কাছে সেই বিষয় নিয়ে তথ্য আদান প্রদানও করা হয়েছে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.